গল্পকথন বা জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনী। আজ তৃতীয় পর্ব। মিসির আলি ভেবেই পেলেন না ইউনিভার্সিটির একজন ছাত্রীর ঠিকানা বের করা এত সমস্যা হবে। অফিসে নেই, অফিস থেকে বলা হলো সমস্ত রেকর্ডপত্র ডিন অফিসে। ডিন অফিসে গিয়ে জানলেন রেকর্ডপত্র আছে রেজিস্টার অফিসে। রেজিস্টার অফিসে যে কেরানি এসব ডিল করে 2 ঘন্টা অপেক্ষা করেও তার দেখা পাওয়া গেল না। সকালবেলা সে নাকি এসেছিল, চা খেতে গিয়েছে। মিসির আলি রেজিস্টার অফিসের ক্যান্টিনও খুঁজে এলেন, দেখা পাওয়া গেল না। আবার আসতে হবে আগামীকাল। ডিপার্টমেন্টে ফিরে এসে শুনলেন সাইদুর রহমান সাহেব তাকে খোঁজ করেছেন। মিসির আলি বিস্মিত হলেন। সাইদুর রহমান সাহেব তাকে পছন্দ করেন না, বড় রকমের প্রয়োজনেও তার খোঁজ করেন না। আজ করছেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার খোঁজ করছিলেন? বসুন মিসির আলি সাহেব। আছেন কেমন? ভালো। মিসির আলি বসলেন। কী জন্য ডেকেছিলেন? তেমন কিছু না। সাইদুর রহমান সাহেব সিগারেট ধরালেন। সুইডেনের চিঠির প্রসঙ্গটা তুলবেন কি না বুঝতে পারছেন না। তুললেও এমনভাবে তুলতে হবে যাতে এই লোক বুঝতে না পারে তিনি এই ব্যাপারে অতি উৎসাহী। মিসির আলি বললেন, স্যার আপনি কি কিছু বলবেন? তেমন ইম্পর্টেন্ট কিছু না। সুইডেনের কনফারেন্সের খবর কিছু জানেন? মানে আমার যাবার কথা ছিল। পেপারের অ্যাবস্ট্রাক্ট পাঠিয়েছিলাম প্রফেসর নোয়েলের কাছে। মিসির আলি সহজ গলায় বললেন, আমি ওদের ইনভাইটেশন পেয়েছি, পেপার দেবার জন্য বলেছে। তাই নাকি? সাইদুর রহমান সাহেব নিবে গেলেন। টেনে টেনে বললেন, যাচ্ছেন কবে নাগাদ? 1 সপ্তাহের ভেতরেই তো রওনা হওয়া উচিত। আমি যাচ্ছি না স্যার। কেন? আমার কাজের মেয়েটি অসুস্থ। সাইদুর রহমান সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। কাজের মেয়ে অসুস্থ, এই জন্য সে সুইডেনে যাবে না? বদ্ধ উন্মাদ নাকি? কাজের মেয়ে অসুস্থ সেই কারণে যাচ্ছেন না? ওটা একটা কারণ, তাছাড়া অন্য একটা কারণ আছে। জানতে পারি? নিশ্চয়ই পারেন। আমি একজন রোগীর মনোবিশ্লেষণ করছি। এই মুহূর্তে আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয়। সত্যি বলছেন? মিসির আলি অবাক হয়ে বললেন, মিথ্যা বলবো কেন? আপনি কি আপনার ডিসিশন ওদেরকে জানিয়েছেন? আজই তো মাত্র চিঠি পেলাম। তবু আপনার উচিত ইমিডিয়েটলি আপনার ডিসিশন ওদের জানানো। হয়তো ওদের কোনো অল্টারনেটিভ ক্যান্ডিডেট আছে। স্যার আপনার কি সেখানে যাবার ইচ্ছে থাকলে বলেন। বলবো মানে? আপনি কি করবেন? নোয়েল আমার বন্ধু মানুষ। ইংল্যান্ডে আমরা একসঙ্গে ছিলাম। আমার 3টা পেপার আছে, সেখানে নোয়েল হচ্ছে একজন কো-অথর। আপনার বোধহয় চোখে পড়েনি। সাইদুর রহমান সাহেবের মুখ তেতো হয়ে গেল। তিনি বিরক্ত স্বরে বললেন, সুইডেন কি একটা যাওয়ার মতো জায়গা? আছে কি সেখানে বলুন? দেখার কিছু আছে? কিছুই নেই, এটা ফালতু জায়গা। দেখা দেখি তো ইম্পর্টেন্ট নয়, সেমিনারটাই প্রধান। সারা পৃথিবী থেকে জ্ঞানীগুণীরা আসবেন। ওইসব কচকচানি শুনে কোনো লাভ হয়? কোনোই লাভ হয় না, শুধু বড় বড় কথা। এটা ঠিক বললেন না। সেখানে যারা আসেন তাদের কথার চেয়েও কাজ অনেক বেশি থাকে। বিশেষ করে এমন কিছু লোকজন আসবেন যাদের দেখলে পুণ্য হয়। আপনিও তো ওদের নিমন্ত্রিত। তার মানে বলতে চাচ্ছেন আপনাকে দেখলেও পুণ্য হবে? মিসির আলি একটু হকচকিয়ে গেলেন। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললেন, তা হবে। আপনি অনেকক্ষণ আমাকে দেখলেন, অনেক পুণ্য করলেন। উঠি স্যার? সাইদুর রহমান বহু কষ্টে রাগ সামলালেন। মনে মনে এমন কিছু গালাগালি দিলেন যা তার মতো অবস্থার ব্যক্তিরা কখনো দিতে পারে না। এর মধ্যে একটি গালি ভয়াবহ। বছরখানেক হলো নীলুর বাবা জাহিদ সাহেবের স্বাস্থ্য দ্রুত ভাঙতে শুরু করেছে। এমন কিছু অসুখ তাকে ধরেছে যা শুধু কষ্টকর নয়, অত্যন্ত বিরক্তিকর। কিছুই হজম হয় না। পানি মেশানো দুধ, লেবুর রস দিয়ে বার্লি, এক্সেলাইস রুটি বা শিং মাছের মশলাবিহীন ঝোল কিছুই না। ডাক্তার প্রায় সবই দেখানো হয়েছে। ডাক্তাররা বলেছেন লিভার কাজ করছে না। ডাক্তারদের শুকনো ধরনের কথাবার্তা, ইতস্তত ভাবভঙ্গি দেখে তার ধারণা হয়েছে অসুখটা জটিল। হয়তোবা লিভার ক্যান্সার বাঁধিয়ে বসেছেন। ডাক্তাররা সরাসরি তাকে কিছু বলেন না। তিনি জিজ্ঞাসা করতেও ঠিক সাহস পান না। নীলুর সঙ্গে এই নিয়ে আলাপ করতে ইচ্ছে করে, কিন্তু তার সঙ্গে তেমন কোনো কথাবার্তা বলে না। তিনি কিছু একটা বলতে শুরু করলে মন দিয়ে শোনে, কিন্তু কথার মাঝখানে এমন একটা অপ্রাসঙ্গিক কথা বলে বসে যে তার ধারণা হয় নীলু আসলে কিছুই শুনছে না, শুধু তাকিয়ে আছে। নীলুকে ইদানিং তিনি ভয় করেন। যে নীলু তার সঙ্গে থাকে তাকে তার নিজের মেয়ে বলে কখনো মনে হয় না। এজন্য একটা অচেনা মেয়ে, যাকে কোনোদিনই ঠিক চেনা যাবে না। অবশ্য নীলু তার সঙ্গে একেবারেই যে কথাবার্তা বলে না তা নয়, কথাবার্তা বলে,
এসে জিজ্ঞেস করে, চা লাগবে বাবা? এ পর্যন্তই। তিনি যদি বলেন লাগবে, তাহলে সে উঠে গিয়ে চা বানিয়ে কাজের ছেলেটির হাতে পাঠিয়ে দেবে। যদি বলে লাগবে না, তাহলে চুপ করে যাবে, দ্বিতীয় কোনো কথা বলবে না। জাহিদ সাহেব আজকাল তার দ্বিতীয় মেয়েটির অভাব খুব অনুভব করেন। সে পাশে থাকলে বাসার অবস্থাও তার একটু স্বাভাবিক হতো। বিলুর বিয়েটা তিনি ভালো দিতে পারেননি, অথচ তখন মনে হয়েছিল কি চমৎকার একটি ছেলে। তিনি বারবার জিজ্ঞেস করেছেন, তুমি দেশে চলে আসবে তো বাবা? বিদেশে সেটেল করবে না তো? আমি এবার মেয়েকে দেশান্তরী করতে চাই না। আমি একা মানুষ, আমি চাই আমার দুটি মেয়ে আমার আশেপাশেই থাকবে। বিলুর বর হাসি মুখে বলেছে, বিদেশে সেটেল করব কেন? কী আছে ওখানে? মানুষ হিসেবে কোনো দাম আছে আমাদের? আমি বছরখানেক থাকবো, কিছু টাকা পয়সা জমিয়ে দেশে ফিরবো। মাথা গুজবার মতো একটা বাড়ি তো কিনতে হবে। জাহিদ সাহেব ছেলের কথা বিশ্বাস করেছিলেন, কিন্তু এখন জানতে পেরেছেন সে মন্টানাতে একটা বাড়ি কিনেছে। যে ছেলে দেশে চলে আসবে সে নিশ্চয়ই বিদেশে বাড়ি কেনে না। তাছাড়া বিলু সুখী হয়নি বলে তার ধারণা। বিলির চিঠিপত্রে অবশ্য কিছু লেখা থাকে না, কিন্তু চিঠিগুলো প্রাণহীন, যেন লেখার জন্যই লেখা, দায়িত্ব পালনের চিঠি। একজন সুখী মেয়ের চিঠিতে থাকবে আনন্দের ছবি। সে তার বরের কথা ইনিয়ে বিনিয়ে লিখবে, খুঁটিনাটি বিষয় নিয়ে উচ্ছ্বাস থাকবে। সেসব কিছু থাকে না। বাবা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি, সৎপাত্রে মেয়েকে বিয়ে দিতে পারেননি। অথচ ছেলেটিকে সত্যি সত্যি তার পছন্দ হয়েছিল। ভদ্র ছেলে, চমৎকার কথাবার্তা, দারুণ সার, সেই সঙ্গে রসিক। খাওয়ার টেবিলে একবার সে এক গল্প শুরু করলো। এক দিগ্বিজয়ী পণ্ডিতকে এক ভণ্ড তর্কযুদ্ধে আহ্বান করেছে। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তর্কযুদ্ধ দেখতে। দিগ্বিজয়ী পণ্ডিত মঞ্চে এসে আছেন। ভণ্ড পণ্ডিত ঢুকলো এবং গম্ভীর হয়ে বলল, ফুনাফুন। দিগ্বিজয়ী পণ্ডিত মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি তার সারা জীবনে ফুনাফুন বলে কিছু শোনেননি। এর মানে কি তা তার জানা নেই। ভারী মজার গল্প। জাহিদ সাহেব গল্প শুনে হাসতে হাসতে বিষম খেলেন। নীলুর মতো গম্ভীর মেয়েও হেসে ফেলল। এই কি সেই ছেলে? জাহিদ সাহেব আজকাল বেশিরভাগ সময় বারান্দায় বসে এইসব কথা ভেবে ভেবে কাটান। 2-3টি পত্রিকা তার হাতের কাছে থাকে, সেসব পড়া হয় না। 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল কিনেছেন, শখ করে গোড়া থেকে পড়বেন, তা পড়তে পারছেন না, ইচ্ছে করে না। মাঝে মাঝে শুধু 8ম খণ্ডে চোখ বুলিয়ে যান। 8ম খণ্ড হচ্ছে অত্যাচার ও নির্যাতনের কাহিনী। পড়তে পড়তে তার বুক হু হু করে। আজও তাই করছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন নীলু তার পাশে দাঁড়িয়েছে। নীলু নিঃশব্দে চলাফেরা করে। হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেয়। জাহিদ সাহেব বললেন, কি খবর মা? কোনো খবর নেই বাবা। কোথাও বেরোচ্ছিস? না। নীলু বসলো তার পাশের চেয়ারে। তিনি লক্ষ্য করলেন নীলু বেশ সাজগোজ করেছে। কপালে টিপ, সুন্দর একটি শাড়ি, খোপায় ফুল পর্যন্ত দিয়েছে। জাহিদ সাহেব বললেন, তোর স্যার তো আর এলেন না। উনি এসেছিলেন, বাড়ি চিনতে পারেননি, রিক্সা করে আমাদের বাড়ির সামনে তুই 2বার গেছেন। তুই দেখেছিস? নীলু কিছু বলল না। সে দেখেনি, না দেখেই বলেছে। খুবই অস্বাভাবিক ব্যাপার, কিন্তু জাহিদ সাহেব জানেন অস্বাভাবিক হলো এটা সত্যি। নীলু না দেখে অনেক কিছু বলতে পারে। কেমন করে পারে তা তিনি জানেন না, জানতেও চান না। নীলুর এই অস্বাভাবিক ক্ষমতাকে তিনি ভয় করেন। কোনো দিন ভোরবেলা নীলু এসে যদি বলে, বাবা আজ তোমার দিনটি ভালো যাবে, আজ বিলুর চিঠি পাবে, তিনি হাসতে চেষ্টা করেন, কিন্তু হাসি ঠিক আসে না। চিঠির সঙ্গে ছবিও পাবে, সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছে বিলু। তাই নাকি? হ্যাঁ। নীলু হাসে। এই নীলু আগের নীলু নয়। এই নীলুকে তিনি চেনেন না। জাহিদ সাহেব বললেন, তো স্যার এসেছিলেন, তাকে ডেকে ঘরে আনলেই না কেন? উনি নিজেই খুঁজে বের করবেন। আমাদের এই স্যার অনেক জিনিসই মাঝপথে ছেড়ে দেন না। তাই নাকি? হ্যাঁ, খুব মেথডিক্যাল মানুষ। তোমার সঙ্গে তো বাবা ওর একবার দেখা হয়েছিল, আমার মনে নেই। নীলু হাসতে হাসতে বলল, স্যারটা খুবই আনইমপ্রেসিভ। তার কথা মনে না থাকারই কথা। জাহিদ সাহেব নীলুর গলায় এক ধরনের আবেগ অনুভব করলেন। এই আবেগের কারণ কি? তিনি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললেন, খুব গরম পড়েছে এবছর। প্রতি বছর গরমের সময় তুমি এই কথাটা বলো,
আবার শীতের সময় বলো এবছর মারাত্মক শীত পড়েছে। বলো না বাবা। বলি বোধ হয়। আমরা বেঁচে থাকি বর্তমানকে নিয়ে, অতীতের কথা আমাদের কিছু মনে থাকে না। কথাটা কি ঠিক? না, ঠিক নয়। কিছু কিছু অতীত তার কালো শিল শক্ত করে বসিয়ে দেয়, কিছুতেই তা ভুলে যাওয়া যায় না। নীলুর বিয়ের চেষ্টা করতে গিয়ে তিনি প্রথম তা লক্ষ্য করলেন। যে কোনো আলাপ অল্প কিছু দূর এগোবার পরপর বরপক্ষের লোকজন জানতে পেরে যায় তার এই মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল একটি বাড়িতে। যে দূরে নিয়ে গিয়েছিল সে একজন ভয়াবহ খুনি, কিন্তু কাউকে তিনি বিশ্বাস করতে পারেন না যে সেই খুনি নীলুকে স্পর্শ করতে পারেনি। কোনো এক রহস্যময় কারণে তার মৃত্যু হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে ডাক্তার অবশ্য লিখেছেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু, কিন্তু জাহিদ সাহেব তা বিশ্বাস করেন না, কারণ তিনি জানেন মৃত্যুর কারণ অমীমাংসিত এবং রহস্যময়। সেই রহস্য তার মেয়েকে এখনও ঘিরে আছে। তিনি তা চান না। তিনি তার মেয়ের জন্য একটি সহজ স্বাভাবিক জীবন চান, একটি ছোট্ট সুখী সংসার, দুটি শিশু, তিনি যাদের হাত ধরে পার্কে বেড়াতে যাবেন, বাদাম কিনে দেবেন। একজন হঠাৎ পড়ে গিয়ে ব্যথা পাবে, তিনি কোলে নিয়ে শান্ত করতে চেষ্টা করবেন। তাই দেখো অন্যজনের হিংসে হবে, তাকেও কোলে নিতে হবে। কেউ তখন আর কোল থেকে নামতে চাইবে না। বড় ঝামেলায় পড়ে যাবেন তিনি। তার চিন্তায় বাধা পড়ল। নীলু হেসে উঠল খিলখিল করে, পুরনো দিনের নীলুর মতো। জাহিদ সাহেব অবাক হয়ে বললেন, হাসছিস কেন? তুমি কি অদ্ভুত সব কল্পনা করো বাবা। নীলু হাসতে হাসতে উঠে চলে গেল। জাহিদ স্তব্ধ হয়ে বসে রইলেন। এ কোন নীলু? এ ভয়ঙ্কর ক্ষমতার উৎস কি? মিসির আলি হানিফাকে পিজিতে ভর্তি করে দিলেন। তিনি ভেবেছিলেন মেয়েটি একা একা থাকতে ভয় পাবে, কিন্তু হানিফা ভয় পেল না। থাকতে পারবি তো? অনেক রকম পরীক্ষা টরীক্ষা করবে ডাক্তাররা, ভয়ের কিছু নেই। আমি ভয় পাই না। তিনি ভেবে দেখলেন মেয়েটি ভয় না পাওয়ারই কথা। সে জীবন শুরু করেছে রাস্তায়, তার আবার ভয় কিসের? হানিফা, যে আমি 2-1 দিনের জন্য ঢাকার বাইরে যাব, মোহনগঞ্জ যাব, তুই থাকতে পারবি তো? পারবো, 2 দিন পরেই এসে পড়বো। এর মধ্যে ডাক্তাররা পরীক্ষা টরীক্ষা করে যা করবার করবেন। তাছাড়া আমি আমাদের বাড়িওয়ালাকে বলে যাব, তিনি খোঁজ খবর করবেন। খোঁজ খবরের দরকার নাই। দরকার থাকবে না কেন? দরকার আছে। যাই তাহলে, কেমন? যে আচ্ছা। মিসির আলি বিমর্ষ মুখে বের হয়ে এলেন। মেয়েটির অসুখ তাকে চিন্তায় ফেলে দিয়েছে। হাসপাতালে ভর্তি করেছেন ডাক্তারের পরামর্শে। ডাক্তারের ধারণা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা। ইসিজি টিসিজি করাতে হবে। হার্টবিট খুবই নাকি ইরেগুলার। তার ট্রেন রাত 9টায়। তিনি ঠিক করলেন রওনা হবার আগে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে যাবেন। পুলিশ কমিশনার সাদ্দাত হোসেন তার কলেজের জীবনের বন্ধু। খুব একটা পরিচয় তখন ছিল না, এখন হয়তো চিনতেই পারবে না, তবু পুরনো পরিচয়ের সূত্র টানা যেতে পারে। গরজটা যখন তার সাজ্জাদ হোসেন তাকে চিনলেন। শুধু যে চিনলেন তাই নয়, উচ্ছ্বসিত হয়ে উঠলেন। জড়িয়ে টড়িয়ে ধরে একটা কাণ্ড করলেন। পুলিশের লোকদের মধ্যে এতটা আবেগ থাকে মিসির আলি ভাবেননি। তার ধারণা ছিল দিনরাত ক্রাইম নিয়ে ঘাটাঘাটি করতে করতে এরা আবেগশূন্য হয়ে পড়ে, সেটাই স্বাভাবিক। সাজ্জাদ হোসেন বললেন, ফ্যানটার নিচে আগে আরাম করে বস, তারপর বল কি দরকারে এসেছিস। পুলিশের কাছে কেউ বিনা প্রয়োজনে আসে না। তাই নাকি? হ্যাঁ, পুলিশ এবং ডাক্তার এই 2 ধরনের মানুষের কাছে কেউ বিনা প্রয়োজনে যায় না। এখন তুই বল, কি ব্যাপার? আত্মীয়স্বজন কাউকে পুলিশে ধরেছে? না, সেসব কিছু না। নে সিগারেট নে, নিশ্চিন্তে খা। ঘুষের পয়সায় কেনা নয়, নিজের কষ্ট উপার্জিতও রোজগার থেকে কেনা। মিসির আলি সিগারেট ধরালেন। সাজ্জাদ বললেন, বিয়ে টিয়ে করেছিস? না। জানতাম করবি না, তুই হচ্ছিস একটা অডবল। আমি বিয়ের পাট চুকিয়েছি 8 বছর আগে। বাচ্চা কাচ্চা কিছু হয়নি, হবেও না। সাজ্জাদ হোসেনের চোখে মুখে ক্ষণিকের জন্য একটা ছায়া পড়ল, কিন্তু তিনি তা নিমেষেই কাটিয়ে উঠলেন। হাসি মুখে বললেন, জেসমিন চৌধুরী। মিসির আলি চিনতে পারলেন না। সাজ্জাদ হোসেন অবাক হয়ে বললেন, সত্যি চিনতে পারছিস না? ও তো টিভিতে অভিনয় করে, মারাত্মক। তাকে কেউ চেনে না এটা তো আমি ভাবতেই পারিনি। টিভি নেই আমার বাসায়। বলিস কি? বাসায় খাট পালঙ্ক আছে তো, নাকি মেঝেতে পাটি পেতে ঘুমাস? এখন বল তোর সমস্যা। আমার একটি কাজের মেয়ে আছে, হানিফা। জিনিসপত্র নিয়ে ভেগে গেছে? না, তা না। আমি মেয়েটির অতীত ইতিহাস খুঁজে বের করতে চাই। সেটা কিভাবে সম্ভব, তাই জানার জন্য তোর কাছে আসা।
পাস্ট হিস্ট্রি জানতে চাস কেন? মেয়েটি জানে না তার বাবা মাকে, আত্মীয় স্বজন কে কোথায় তাও বলতে পারে না। জ্ঞান হবার পর থেকে সে দেখেছে সে ভাসছে, ওর বাবা মাকে ট্রেস করতে চায়। সাজ্জাদ হোসেন গম্ভীর স্বরে বললেন, খামোখা চেষ্টা করছিস, কিছুই ট্রেস করা যাবে না। সম্ভবত জন্মেছে বেশ্যাপল্লীতে, তারপর হারিয়ে গেছে সেখান থেকে। আমার তেমন মনে হয় না। কেন মনে হয় না? মিসির আলি তার জবাব না দিয়ে বললেন, আমার মনে হয় মেয়েটির শৈশব কেটেছে বিদেশে। চোখ নীল, বন্ড চুল। না, মেয়েটি বাঙালি, কিন্তু বাবা মা হয়তো বিদেশে ছিলেন। কেন বলছিস এসব? তোর লজিক কি? মিসির আলি আরেকটা সিগারেট ধরালেন এবং থেমে থেমে বললেন, হানিফা মেয়েটি গত পরশু রাতে খুব অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড জ্বর। জ্বরের ঘরে সে বিড়বিড় করে বলছিল, ইট হার্টস, ইট হার্টস। সাজ্জাদ হোসেন তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, আমার মনে হয় খুব ছোটোবেলায় মেয়েটি যখন অসুস্থ ছিল তখন সে তার মাকে বলতো, মামি ইট হার্টস। পরশু রাতে প্রচণ্ড জ্বরের মুখে অতীতের চাপা পড়া কথাগুলো বের হয়ে এসেছে। অবচেতন মন সেই সময় সক্রিয় হয়ে ওঠে, এই জাতীয় ব্যাপারগুলো ঘটে। ভেরি ইন্টারেস্টিং। মিসির আলি বললেন, হারিয়ে যাওয়া ছেলেমেয়েদের সম্পর্কে বাবা মা নিশ্চয়ই থানায় ডায়েরি করেন, সেখান থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না? ধর আমি যদি জানতে চাই 5 থেকে 8 বছর আগে কোনো বাচ্চা নিখোঁজ হয়েছিল, জানা যাবে কি? না, এত পুরনো রেকর্ডপত্র কে বের করবে বল? এটা তো ইংল্যান্ড আমেরিকা না যে সব কম্পিউটার ঢোকানো আছে, বোতাম টিপলে বেরিয়ে আসবে। পুরনো রেকর্ড রাখার ব্যবস্থা নেই? নতুন রেকর্ডই রাখার জায়গা নেই, আর পুরনো রেকর্ড। একটা মিসিং পারসন ব্যুরো আছে, সেখানে কোনো কাজ হয় না। তাছাড়া সেন্ট্রালি ইনফরমেশন রাখার কোনো ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। প্রতিটি থানাও আলাদা আলাদাভাবে খোঁজ করতে হবে, সেটা একটা বিশাল ব্যাপার। বিশাল হলেও নিশ্চয় অসম্ভব না। কিছুটা অসম্ভবও। তোর পক্ষে কিছু করা সম্ভব না? সাজ্জাদ হোসেন গভীর হয়ে রইলেন। মিসির আলি বললেন, আমি নিজে সমস্ত পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে পারি। সেটা মন্দ না, গুড আইডিয়া। না, আইডিয়াটা খুব গুড নয়। নয় কেন? অন্য এক সময় বলবো, কেন না? আজ উঠতে হবে, ময়মনসিংহে যাচ্ছি একটা জরুরি কাজে। ফিরে এসে তোর সাথে যোগাযোগ করব। মিসির আলি উঠে পড়লেন। ফিরোজরা ধানমন্ডির যে বাড়িটিতে থাকে তাকে বাড়ি না বলে রাজপ্রাসাদ বলা যেতে পারে। বিশাল একটি দোতলা বাড়ি। বাড়ির চারপাশে জেলের মতো উঁচু প্রাচীর। গেটে বড় বড় করে লেখা, কুকুর হইতে সাবধান। গেটটি 24 ঘন্টায় বন্ধ থাকে। বন্ধ গেট ডিঙিয়ে ভেতরে ঢোকা কষ্টসাধ্য ব্যাপার, কারণ দারোয়ান একজন আছে, সে প্রায় কখনোই গেটের কাছে থাকে না, আর থাকলেও ভান করে যে কলিং বেলের শব্দ শুনতে পায়নি। পৃথিবীর সব জায়গাতেই বিশাল বাড়িগুলো জনশূন্য হয়ে থাকে, এ বাড়িতেও তাই। 3টি প্রাণী এ বাড়িতে বাস করে, ফিরোজ এবং তার বাবা ও মা। বাড়ির কাজকর্ম দেখাশোনার জন্য 10 জনের একটি বাহিনী আছে, তবে রাতে তারা এ বাড়িতে ঘুমায় না। বাড়ির পেছনে হোস্টেলের মতো 4-5 রুমের একটা টিনের হাফ বিল্ডিং আছে, এরা রাতে সেখানে ঘুমায়। মূল বাড়ির সঙ্গে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে কলিং বেল। রাতের বেলায় প্রয়োজন হলে কলিং বেল টিপে এদের ডাকা হয়, সে প্রয়োজন সাধারণত হয় না। ফিরোজের অসুখের পর অবস্থা খানিকটা বদলেছে। তার ঘরের সামনে বারান্দায় রহমতের শোবার ব্যবস্থা হয়েছে। কাদেরের মাকেও মূল বাড়ির একতলায় থাকতে দেওয়া হয়েছে, তবে এ ব্যবস্থা সাময়িক। ফিরোজের বাবা ওসমান সাহেবের বয়স 60। ফিরোজ তার 3 নম্বর ছেলে। ফিরোজের আগে 2টি ছেলে যথাক্রমে 9 বছর এবং 11 বছর বয়সে মারা যায়। 2টি মৃত্যুই অস্বাভাবিক। বড় ছেলে মারা যায় পিকনিক করতে গিয়ে। স্কুলের সব ছেলেরা দল বেঁধে গিয়েছিল শালনায়। পিকনিক শেষ করে সবাই ফিরে এলো, কেউ লক্ষ্যই করলো না একটু ছেলে কম। শালনার পুকুরে সে ভেসে উঠেছিল। ওসমান সাহেবের মধ্যম ছেলেটি মারা গেল রোড অ্যাক্সিডেন্টে। সে রাস্তা পার হবার সময় আচমকা দৌড় দেয়নি, কিংবা হঠাৎ কোনো ট্রাকের সামনে গিয়ে পড়েনি। সে হাঁটছিল ফুটপাত ধরেই, কিন্তু সিমেন্টের বস্তা বোঝা একটি ট্রাক সেই ছুটির দিনে সকালে ফুটপাতে উঠে গিয়েছিল। যে পরিবারের 2টি ছেলে অপঘাতে মারা যায়, সেই পরিবারে বাবা মা সাধারণত ভেঙে পড়েন। এই পরিবারের ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি। ওসমান সাহেব অত্যন্ত শক্ত ধরনের মানুষ। কোনো কারণে বিচলিত হওয়া তার স্বভাবের মধ্যে নেই। তার স্ত্রী ফরিদা স্বামীর এই গুণ কিছু পরিমাণ পেয়েছে। বড় বড় ঝড়ঝাপটাতে মোটামুটি স্থির থাকতে পারেন। ফিরোজের ভয়াবহ বিপর্যয়েও তারা স্বামী স্ত্রী স্থির ছিলেন, ধৈর্য হারাননি। ফরিদা একবার শুধু বলেছিলেন, আমাদের উপর কারো অভিশাপ আছে,
আর তাতেই ওসমান সাহেব এমন ভঙ্গিতে তাকিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার এ জাতীয় কথা বলেননি। স্বামীকে তিনি বেশ ভয় পান। তার ইচ্ছে ছিল ফিরোজকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যান। তাও সম্ভব হয়নি ওসমান সাহেবের জন্য। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, আমি আমার বদ্ধ উন্মাদ ছেলেকে বিদেশে নিয়ে যাব না, কিছুটা সুস্থ হোক তারপর নিয়ে যাব। ফরিদা বলেছিলেন, চিকিৎসা যে করেছে সে তো ডাক্তার না, একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাও। ভদ্রলোক মাস্টার মানুষ, উনি কি চিকিৎসা করবেন? যদি কেউ কিছু করতে পারে উনিই পারবেন, ধৈর্য ধরো। তিনি ধৈর্য ধরলেন। ধৈর্য দ্বারা বিফলে যায়নি। ফিরোজ এখন সুস্থ। ভয়াবহ একটা স্তর সে পার করেছে। ওসমান সাহেবের ধারণা ফিরোজ এখন পুরোপুরি ভালো, সহজ, স্বাভাবিক মানুষ। কিছুদিনের মধ্যে হয়তো পড়াশোনা শুরু করবে। এখন তাকে নিয়ে বাইরে যাওয়া যায়, পাহাড়ের ওপরে কোনো ঠান্ডা জায়গায়। হাতের কাছেই নেপাল আছে, প্লেনে যেতে 43 মিনিট লাগে। ওসমান সাহেব ঠিক মনস্থির করতে পারছেন না। এখনও হয়তো ফিরোজকে বাইরে নিয়ে বেরোবার মতো অবস্থা হয়নি। মিসির আলি সেরকমই বলেছেন। মিসির আলির মতের সঙ্গে তিনি একমত নন, তবু তাকে অগ্রাহ্য করার সাহস হয় না। হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, ততক্ষণে বর্ষা শুরু হবে। তিনি শুনেছেন বর্ষা নেপাল দর্শনীয় নয়, দিনরাত টিপটিপ করে বৃষ্টি। হোটেলের ঘরেই বন্দি জীবনযাপন করতে হয়। ওসমান সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি অধৈর্য হয়ে পড়েছেন। এটা একটা নতুন ব্যাপার। তার জীবনে ধৈর্যের অভাব কোনোদিন ছিল না। তিনি সমস্ত জটিলতাকে সহজভাবে গ্রহণ করেন। এখন কি তা পারছেন না? ওসমান সাহেব চুরুট ধরিয়ে ক্লান্ত গলায় ডাকলেন, ফরিদা, ফরিদা। ফরিদা পাশের ঘরে ছিলেন। তিনি ঘরে ঢুকলেন। ফিরোজ কেমন আছে আজ? ভালো। কি করছে? ভেতরে বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। শুধু শুধু বসে আছে? না, কি যেন করছে। ডাকবো? ডাকো। ফরিদা ডাকতে গেলেন এবং ফিরে এলেন কাউকে না নিয়ে। ফিরোজ ঘুমোচ্ছে। দুপুর 11টায় কিসের ঘুম? ওসমান সাহেব অত্যন্ত বিরক্ত হলেন, যদিও বিরক্ত হবার কোনো কারণ নেই। জুন মাসের দুপুরবেলায় কারো চোখে ঘুম জড়িয়ে আসাটা অন্যায় নয়। তাছাড়া তার নিজেরই ঘুম ঘুম পাচ্ছে। ফরিদা বললেন, তোমার কি হয়েছে? এমন রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলছি নাকি? বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি। অল্পতেই ইউ আর লুজিং ইউর টেম্পার। তোমার ব্লাড প্রেশার কি বেড়েছে? না। চেক করিয়েছ? না। চেক না করে কিভাবে বলছো বাড়েনি? আমার তো মনে হয় বেড়েছে। শম্ভুবাবুকে ডাকি? কাউকে ডাকতে হবে না, তুমি তোমার নিজের কাজ করো। আমার আবার কাজ কি? ওসমান সাহেব বুঝতে পারছেন তার মেজাজ খারাপ হতে শুরু করেছে, অসম্ভব খারাপ। এই মুহূর্তে তা চেক করা উচিত। রাগ সামলাবার কি একটা পদ্ধতি যেন পড়েছিলেন বইয়ে। পায়ের নখের দিকে তাকিয়ে 1 থেকে 20 পর্যন্ত গোনা, কিন্তু তার পায়ে জুতো। তিনি পায়ের নখের দিকে তাকাতে পারছেন না। তুমি এরকম করছো কেন? কীরকম করছি? অস্বাভাবিক আচরণ করছো। তাই নাকি? হ্যাঁ তাই। আজ 10টায় তোমার বোর্ড মিটিং ছিল, কোনো কারণ ছাড়াই তা ক্যান্সেল করেছো। এবং বলো কি বলতে চাও? থেমে গেলে কেন? বেশ কিছুদিন থেকেই তুমি কোনো কাজকর্ম করছো না। তাতে কিছুই আটকে নেই ফরিদা। আমি বিশ্রামে আছি। আমি ক্লান্ত। আমার মতো বয়সের একটা মানুষের ক্লান্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফরিদা ওসমান সাহেবের পাশের চেয়ারে বসলেন। চেয়ারের 2 হাতলে নিজে হাত তুলে দিলেন। বসার ভঙ্গিতে অনেকটা সিংহাসনে বসার ভঙ্গি। ওসমান সাহেব তার স্ত্রীর বসার ভঙ্গিটির সঙ্গে পরিচিত। এভাবে বসা মানে ফরিদা যুক্তি দিয়ে কিছু বলবে। সে যুক্তিগুলো কিছুতেই ফেলে দেওয়া যাবে না। ওসমান সাহেব বললেন, বলো তুমি কি বলবে? ফরিদা সহজ কিন্তু দৃঢ়স্বরে বললেন, গত 3-4 দিন ধরে তুমি এরকম আচরণ করছো এবং আমার মনে হয় ফিরোজের কোনো একটা ব্যাপার তোমাকে এফেক্ট করেছে। সেটা কি? কিছুই না, ফিরোজের কোনো ব্যাপার নয়। ফিরোজ এখন সুস্থ। না, সে পুরোপুরি সুস্থ হয়নি। ফরিদার কণ্ঠ তীব্র ও তীক্ষ্ণ। ওসমান সাহেব কিছু বললেন না। তিনি ভালো করে জানেন গত 3 দিন ধরে ফিরোজ খুবই অসুস্থ। তার ধারণায় তথ্যটি তিনি একাই জানেন। এখন বুঝতে পারছেন এ ধারণা সত্য নয়। ফরিদাও সেটি জানে। ওসমান সাহেব ক্লান্ত গলায় বললেন, আমার জন্য 1 কাপ চা দিতে বলো। ফরিদা উঠলেন না। তিনি জানেন ওসমান সাহেবের চায়ের পিপাসা হয়নি। আলোচনা মোড় ফেরাবার জন্যই চায়ের প্রসঙ্গটা টেনে আনা। ওসমান সাহেব বললেন, আজ বোধহয় বৃষ্টি হবে। বৃষ্টি খুব দরকার। এই কথাটিও শুধু শুধু বলা। মেঘ বৃষ্টি রোদ নিয়ে ওসমান সাহেব কখনো মাথা ঘামান না। তারা তো সময় নেই। ফরিদা, বলো, ফিরোজের বর্তমান অবস্থাটা তুমি জানো? জানি। কখন জানলে? 4 দিন আগে।
আমাকে বলনি কেন? তুমিও তো জানো, তুমিও তো আমাকে কিছু বলনি। বাড়ির অন্যরা জানে? জানি না, অন্যরা জানে কি না জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করতে ইচ্ছে হয়নি। মিসির আলি সাহেব জানেন? তাকে কিছু বলেছ? না, আমি কিছু বলিনি। আমার মনে হয় তাকে ব্যাপারটা জানানো উচিত। উচিত হলে জানাও, আরও আগেই জানানো উচিত ছিল, তাই না ফরিদা? ফরিদা কোনো জবাব না দিয়ে উঠে পড়লেন। তার মাথা ধরেছে, তিনি খানিকক্ষণ শুয়ে থাকবেন। রোজ দুপুরবেলা তার মাথা ধরে, ঘর অন্ধকার করে শুয়ে থাকতে হয়। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনী। আজ ৩য় পর্ব। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।